আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? তবে কি নোয়াখালীতে প্রভাব হারাচ্ছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক? তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি give him the clearance. আমি এখন জামা ছিঁড়ে বলি, আমি জামা ছিঁড়ে বলি, আপনি আমাকে নিতে পারবেন না তো, নিতে পারবেন না, ঠিক আছে যান নিতে পারবেন না। এটা বিএনপি যে কথা বলছে, কথাটা আংশিক আমি মনে করি সত্য, যে তারেক রহমানের দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে তাহলে এই যে অরাজকতা বিএনপির পক্ষ থেকে যেগুলো করা হয় সেটা অনেকটা বন্ধ হবে। আমরা মারাত্মক একটা খারাপ বা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় আছে, যেটা আমাদের জীবনের সম্ভাবনা সময়গুলোকে নষ্ট করে দেয়। এবং দর্শক, কঠিনভাবে বিপদে পড়তে চলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব। দর্শক, সেই সাথে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান সাহেবও। কেন বলছি দর্শক এই কথাগুলো? আপনারা আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য। দর্শক, এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কি আস্তে আস্তে কর্তৃত্ব হারাতে বসছে? দর্শক, এই বিষয়কে কেন্দ্র করে সময় টিভি একটি প্রতিবেদন চেপেছে, যেখানে তারা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দর্শক, সেই চাঞ্চল্যকর তথ্যটি আপনারা একটু পরে দেখতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যেই ভোট গ্রহণটি চলেছে, সেখানে ঘটে গিয়েছে কিছু লোমহর্ষক ঘটনা, যা ইতিমধ্যেই দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। দর্শক, যখন জাতীয় নির্বাচন হয়েছিল তখনও এরকম কিছু ভিডিও কিন্তু আমরা পেয়েছিলাম, যে কিভাবে জাল ভোট দেওয়া হচ্ছে বা কিভাবে প্রার্থীদের মধ্যে নানান ধরনের হানাহানি সৃষ্টি হয়েছে। দর্শক, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। দর্শক, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শুধু এই ঘটনা নয়, এর চেয়েও বেশি কিছু ঘটেছে, যা আপনারা একটু পরেই দেখতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছি, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা আপনারা দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। নোয়াখালীতে মর্যাদার লড়াইয়ে যেন হেরেই চলেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে একের পর এক ভরাডুবি। প্রথম ধাপে সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর এবার হারলেন নিজের ভাইও। শুধু হারলেনই না, বাজেয়াপ্ত হল জামানতও। রাজনৈতিক দলসহ স্থানীয় মহলে আলোচনা, তবে কি নোয়াখালীতে প্রভাব হারাচ্ছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক? যদিও কাদের সমর্থকরা বলছেন উপজেলা ভোটে জয় পরাজয় দিয়ে প্রভাব বিশ্লেষণের সুযোগ নেই। আলোচনা শুরু সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন দিয়ে। গত 9 মে অনুষ্ঠিত ওই ভোটে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হন আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরী। তিনি নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সুবর্ণচর উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। সবশেষে শাবাবের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষকে নির্যাতনের অভিযোগ আনা হয়। মূলত নোয়াখালী রাজনীতিতে একরামুল কবির চৌধুরীকে মনে করা হয় ওবায়দুল কাদেরের প্রতিপক্ষ। একরামুল করিম চৌধুরী একবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার কর্মী সমর্থকদের মনে ধারণা হয়েছে একরামুল প্রার্থী হওয়ার কারণেই ওই নির্বাচনে ওবায়দুল কাদের ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে হেরেছিলেন। আর এই কারণেই অনেকে মনে করছেন এই নির্বাচনের মাধ্যমে আসলে ওবায়দুল কাদেরকে রাজনীতিতে মার দিলেন একরামুল করিম চৌধুরী। এরই মধ্যে আলোচনায় ঘি ঢাললেন গোলাম শরীফ চৌধুরী পিপুল। তৃতীয় ধাপের ভোটে বুধবার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শাহাদাত হোসেনকে হারিয়েছেন তিনি। শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। ঘোষিত ফলাফলে দেখা যায় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে গোলাম শরীফ চৌধুরী পিপলু পেয়েছেন 48,000-এর বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মিজানুর রহমান বাদল পেয়েছেন 18,678 ভোট। আর সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন টেলিফোন প্রতীকে 4,610 ভোটে তৃতীয় হন। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের 15% অর্থাৎ 11,284 ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন 4,500-এর কিছু বেশি ভোট। যদিও নানা অনিয়মের অভিযোগে এনে ভোটের দিন মাঝপথে বর্জনের ঘোষণা দেন শাহাদাত হোসেন। নোয়াখালী রাজনীতিতে আলোচনা, মর্যাদার লড়াই কি আবারও হেরে গেলেন ওবায়দুল কাদের? তবে ওবায়দুল কাদেরের সমর্থকরা বলছেন উপজেলা চেয়ারম্যান কে হলো না হলো তাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কিছু যায় আসে না। তিনি এই নির্বাচনে কারো পক্ষেও ছিলেন না, আবার কারো বিপক্ষেও ছিলেন না, বরং তিনি ছিলেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। ভোটের ফলাফলে জনরায়ের সেটারই প্রতিফলন বলেও মনে করেন কাদের সমর্থকরা। এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইউনূস সাহেব ইনভলভ ইন আই ডোন্ট নো। শোনো, তোমার প্রবলেম হলো
তুমি অলওয়েজ বায়াসড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো, দিস ইজ ভেরি ব্যাড। রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশ, এতে ইওনো ইনভলভ আছে কিনা সন্দেহ আছে। আমি 2বার ফোন করেছি, ইওনো ধরেনি। এই মিটিং এর লোকগুলো কারা? এই অবৈধ সমাবেশটা কিসের? বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন সোহেলের কর্মী সমর্থকদের দেখে এমন মন্তব্য করেন রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামও এমপির পাশে দাঁড়িয়েছিলেন। আমি ইওনো সাহেবের কাছে প্রশ্ন করলাম, তাকে আমি 2বার রিং করেছি যে এই সমাবেশ হটাও, এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইওনো সাহেব ইনভলভ কিনা আই ডোন্ট নো, বাট তাকে আমি 2বার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য। এ ব্যাপারে এক সাংবাদিক প্রশ্ন করলে তাকে উদ্দেশ্য করে এমপি মন্তব্য করেন, বায়াসড হয়ে টাকা খেয়ে আপনি এমন প্রশ্ন করেছেন। এ সময় সাংবাদিকরা এমপিকে ক্ষমা চাওয়ার জন্য চাপ প্রয়োগ করলে তিনি সেখান থেকে দ্রুত উপজেলা সভাকক্ষে চলে যান। এরা কারা? এরা চেয়ারম্যান। শোনো, তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াসড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো, দিস ইজ ভেরি ব্যাড। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক এমপির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। আমি তাকে প্রশ্ন করি, সাধারণ জনগণ কি একজন জনপ্রতিনিধির পাশে আসতে পারেন কিনা? তো উনি বলেন যে না, আসতে পারে না। তুমি কেন আসতে পারে না? তাহলে আপনার সাথে কারা আসছেন? তারা এতগুলো লোক তারা কারা? তারা এই কথার পরে উনি ক্ষিপ্ত হয়ে ওঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন। এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আপনাকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন প্রশ্ন তুললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব বলে জানান। মাননীয় সংসদ সদস্য উনি যে কথাটা বলছে এইটার পুলিশ তদন্ত করবে, যদি কোনো হত্যা চেষ্টা হয়ে থাকে বা কারো যদি ইনভলভমেন্ট থাকে অবশ্যই এটা বিচার হবে, সমস্যা কোথায়? পুলিশ তদন্ত করে যা পাবে সেটা ফাইন্ডিংস অবশ্যই দিয়ে দিবে। আমার যারা সিনিয়র আছে তাদের সাথে আমি কথা বলবো বিষয়টা নিয়ে। তবে সদ্য বিজয়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল জানান, তিনি মাসিক সমন্বয় সভার মিটিংয়ে এসেছেন। এমপি কেন এ ধরনের অভিযোগ করেছেন তা তিনি জানেন না। জনগণ ভালোবেসে গত 8 তারিখে আমাকে ভোট দিয়েছিল, সেই ভোটের কারণে জনগণ আজকে এসে আশেপাশে তারা ঘোরাঘুরি করছে, তারা আমার সাথে মিটিংয়েও আসেনি। আমি এসেছি মাসিক সমন্বয় সভার, আজকে এই সভার সম্মানিত সভাপতি আমি এখানে যোগ দিয়ে মিটিং করছি। এখন বাইরে কি হচ্ছে আমি বাকিটা জানি না। দুপুর 2:30টায় সভা শেষ করে তড়িঘড়ি করে উপজেলা চত্বর ত্যাগ করেন এমপি ওমর ফারুক চৌধুরী। উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না, পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না, আনসার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বেঁচে থাকবে না, একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না দেওয়া হয়। আপনি তাকে অ্যারেস্ট করেননি? আমার কথা শুনেন প্লিজ। তো আপনার এখানে কাজ করতে দিতে হবে, আমার মতো করে কাজ করতে দিতে হবে, আদারওয়াইজ কেউ যেতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না, আমি লোকজন পাঠাইছি যে চেয়ারম্যানকে নিয়ে আসো, তার সাথে কথা বলবো। চেয়ারম্যানকে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি। তখন চেয়ারম্যান আরেকজনের টেলিফোনে আমার সাথে কথা বলেছেন এবং টেলিফোনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার, এর বেশি কিছু নন। আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান, আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না, আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না। এই কথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি বললাম থ্রেট তো আমি দিচ্ছি না, থ্রেট আপনি দিলেন আমার লোকজনকে। আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না। তা বলছে আপনি কি, আপনার নাম কি, পরিচয় কি, আপনি থাকেন ওখানে, আমি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই। পুলিশ সুপার আমাকে বললো যে তাকে অ্যারেস্ট করো, আমি ফোর্স পাঠাচ্ছি, দ্রুত তাকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসো। সাথে সাথে আমি র্যাব কল করলাম, বিজিবি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে, আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন? ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তো উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, 4টার ভিত্তিতে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে, এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন? আপনাকে সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রী PS1 জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালিক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করবো কি করবো না, আমাকে শোনাচ্ছে ফোনে। তাই আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোর আমি দেখে নিব। এটা আপনার ফোর্সকে, আপনার প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি এবং মোবাইলে যখন উনি কথা বলছিল র্যাবের মেজর সোহেল সাহেব এটা শুনছি, আমি লাউড স্পিকারে ওনাকে শুনিয়েছি, আমার বডিগার্ড, আমার ড্রাইভার, তারাও শুনেছি। এই ঘটনায় আপনি শঙ্কিত কিনা? অবশ্যই আমি শঙ্কিত, এই ঘটনায় আমি অত্যন্ত শঙ্কিত। উনি আমাকে সরাসরি থ্রেট করেছে, হুমকি করেছে এবং উনি কেন্দ্রের ক্লিয়ারেন্স চাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। সেটা তো আপনার অনুমতি নাই। আমি এটা করতে পারি না, অনুমতি থাকুক বা না থাকুক, আমি পুলিশ অফিসার হয়ে কি কেন্দ্র আরেকজনকে ভোট ছাপানোর জন্য দিয়ে দিতে পারি নাকি?
এটা নিয়ে আপনার যে ফোর্স সেটা ব্যবস্থা নেওয়ার আপনার আমি কন্ট্রোলকে জানিয়েছি, কন্ট্রোলে আমি এটা নোট দিয়েছি। এটা 1975 সালে জাতির পিতাকে হত্যার পর এই রাষ্ট্র ক্ষমতা দখল করে জিয়া রহমান তখন এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিল। জিয়া রহমান নিজেই বহুবার বলছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এটা তো আমাদের কথা নয়, জিয়া রহমানের কথা ছিল, এবং উনি তাই করেছিলেন। এই যে রাজনীতিবিদদের কেনা বেচা, এটা তো উনি করেছিলেন। আওয়ামী লীগকে ভেঙে টুকরো টুকরা করার জন্য সেই সময় মিজান চৌধুরী সহ অনেকেই উনি টাকা দিয়ে অর্থের বিনিময়ে দল ভেঙেছিলেন। তো এই যে বাংলাদেশের রাজনীতি যত কলুষিত, যত কাজগুলো সবগুলো জিয়া রহমানের হাত দিয়ে করা। অতএব সেই জিয়ার দলের একজন কর্মী মির্জা ফখরুলের এখন এত বড় গলায় কথা বলার কোনো সুযোগ নেই। এটা প্রবাদে আছে চোরের মায়ের বড় গলা, তো মির্জা ফখরুলের এখনও সেটাই হয়েছে। এই বাংলাদেশে যত অন্যায় অনিয়ম, যত হত্যা খুন রাহাজানি সবই তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত। ওনার নেতা যেটা পলাতক আছে, লজ্জা হওয়া উচিত বিএনপির যে তার নেতা, শীর্ষ নেতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তো সেই দলের আবার নেতা হয়ে আবার অন্যের ভুল ধারা নিয়ে বড় বড় কথা বলে লজ্জায়। এই দেশের মানুষ দেখে নেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত কীভাবে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল। বিরোধী রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য হত্যা করেছিল, প্রায় 26,000 আওয়ামী লীগের নেতাকে হত্যা করেছিল এই বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় থাকতে। তো এরা আবার কী করে বলে যে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করার কথা বলে। আজকে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে গত 10 বছরে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাগুলো হয়েছে। এই যে 2012-13 সালে, 14 সালে, 15 সালে ওই সময় যে মামলাগুলো হয়েছিল, কেন হয়েছে? বিএনপি জামাত তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সারা দেশে যে সহিংসতা করেছিল, সেই সহিংসতা যারা নেতৃত্ব দিয়েছিল, যারা নির্দেশ দিয়েছিল, তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপরে গত নির্বাচন বানচাল করার জন্য এই 2024 সালের নির্বাচন যে অনুষ্ঠিত হলো, এই নির্বাচন বানচাল করার জন্য বিএনপি টানা 2-3টা বছর আন্দোলন নামে সহিংসতা করেছে। বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে, নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর মামলা হলে পরে বলবেন রাজনীতি হয়রানি হচ্ছে। রাজনীতিবিদদের কি এই ধরনের বাসে আগুন দিয়ে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার কোনো অধিকার দিয়েছে নাকি জনগণ? না, এটা বিএনপি যে কথা বলছে, কথাটা আংশিক আমি মনে করি সত্য, যে তারেক রহমানের দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে তাহলে এই যে অরাজকতা বিএনপির পক্ষ থেকে যেগুলো করা হয় সেটা অনেকটা বন্ধ হবে। কারণ এই দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড তো বিএনপি নেতৃত্ব হয়, এবং সেটা ওই লন্ডনে বসে তারেক রহমানের দেশে হচ্ছে। তাকে যদি বিচারের আবেদনে শাস্তি কার্যকর করা যায় তাহলে তো স্বাভাবিকভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা বন্ধ হতেই পারে। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তুলে, সেটি হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আর এক কেন্দ্র, সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা হতো। হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে বয়স্করের ডিবি অফিসের কুরাল মাসকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নিতে।
গতকাল প্রকাশিত একটা খবরের প্রতি আমাদের অনেকে দৃষ্টি আকৃষ্ট হয়েছে নিশ্চয়ই। খবরটার হেডলাইন বণিক বার্তায় খবরটা করা হয়েছে এরকম, রেলে 2172 ওয়েম্যান নিয়োগ, রেলপথের পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি পাওয়াদের সবাই স্নাতকোত্তর। এই ভিডিওতে আসলে কিছু কথা বলতে চাই আমাদের এই বেকার তৈরির কারখানা শিক্ষা ব্যবস্থা নিয়ে। তার আগে একটা কথা বলে রাখা ভালো, আমি আন্তরিকভাবে বলছি, আই রিপিট, আন্তরিকভাবে বলছি, কথার কথা বলছি না। পরিচ্ছন্নতা কর্মী হওয়ার মধ্যে কোনো রকম কোনো অসম্মানের কিছু নেই। এটা একটা মহান পেশা যদি কেউ সৎভাবে করে। এটা না, যে কোনো পেশায় একটা চমৎকার পেশা, সেটা যদি ইল্লিগাল না হয় এবং মানুষ যদি সেই পেশাটা আন্তরিকভাবে মন নিয়ে করে। আমাদের সমাজটা তো পচে গেছে, তাই আমাদের একটা পরিচ্ছন্নতা কর্মীকে আমরা ঘৃণার চোখে দেখতে পারি। একটা ঘুষখোর পুলিশ অফিসার, আমলা বা অন্য কোনো সরকারি চাকরি করা বা বেসরকারি চাকরি করে ব্যাংক লুট করা, বেসরকারি ব্যবসা করে, এদেরকে আমরা ওই অর্থে ঘৃণার চোখে দেখি না। আমরা ছোট এবং তুচ্ছ তাচ্ছিল্য করি মূলত কায়িক শ্রম বা শারীরিক পরিশ্রম নির্ভর যে পেশাগুলো আছে। যাই হোক, তারপরও আমাদের যেহেতু গ্র্যাজুয়েট মাস্টার যারা করেন তারা এই ধরনের চাকরি করতে চান না যেগুলো শারীরিক পরিশ্রম নির্ভর। একটু পড়ি নিউজটা এবং তারপর আসলে ওই আলাপে আসা দরকার আছে যে কেন আমাদের স্নাতকোত্তররা না চাইলেও এই চাকরিগুলো করতে যাচ্ছেন। বা আমরা এভাবে বলতে পারি, যেভাবে স্নাতকোত্তর এবং স্নাতক আমরা তৈরি করছি তাতে এটাই হবার কথা ছিল। গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে 2 ধাপে 2172 জন ওয়েম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে, 4র্থ শ্রেণীর, এটা 19তম গ্রেড। ওয়েম্যানের পদের মূল কাজ রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এছাড়া রেল লাইনে নাট বল্টু টাইট দেওয়া সহ ছোটোখাটো রক্ষণাবেক্ষণের কাজটাও তারা করে থাকেন। কায়িক পরিশ্রম নির্ভর পদটিতে আবেদনের জন্য বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে এসএসসি বা সমমান। যদিও সর্বশেষ নিয়োগ প্রক্রিয়া লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে যারা ওয়েম্যান হিসাবে চাকরি পেয়েছেন তাদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস। অনেকে আবার চাকরিটা শুরু করে অনেকে চলে যান, এটাও হয়েছে কারণ এটা শারীরিক পরিশ্রম নির্ভর। কর্মকর্তারা জানিয়েছেন ওয়েম্যানরা লাইন পরিষ্কার রাখা, লাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখা ইত্যাদি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হয়। কাজগুলো করতে হয় পায়ে হেঁটে, সঙ্গে রাখতে হয় গাঁইতি, শাবল, কোদালের মতো উপকরণ। এখন শ্রমিক শ্রেণীর কাজ যেহেতু সেটা তারা করতে পারছে না, তারপরও তারা যাচ্ছেন। এই চাকরিতে কি আছে এবং যে চাকরিতে এসএসসি ন্যূনতম যোগ্যতা, এটা একসময় ক্লাস 8 পাস ছিল, এটা পরে এসএসসি করা হয়েছে, তাতে কি থাকতে পারে এটা আমরা যে কেউ আসলে বুঝতে পারি। কিন্তু তারপরও এই চাকরিতে যাচ্ছেন তারা। তার মানেটা হচ্ছে এই আমাদের গ্র্যাজুয়েট মাস্টার্সরা তাদের প্রার্থিত, তাদের প্রত্যাশিত চাকরি পাচ্ছেন না। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যেসব গ্র্যাজুয়েট মাস্টার্স তৈরি করছি তারাকে ন্যূনতম যোগ্যতা, যে সাবজেক্ট তারা পড়ছেন সেই ন্যূনতম যোগ্যতা নিয়ে বেরোচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের শিক্ষার মানের একেবারে যাচ্ছে তাই অবস্থা। ইয়াস, আই রিপিট, আমাদের শিক্ষার মানের একেবারে যাচ্ছে তাই অবস্থা। আগেও খুব ভালো ছিল তা না, কিন্তু গত এই আওয়ামী সরকারের সময় এটাকে একেবারে যাচ্ছে তাই বানিয়ে ফেলা হয়েছে। কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। ফলে যেটা দাঁড়ালো, ন্যূনতম যোগ্যতা নিয়ে যদি কেউ না বেরোতে পারেন, তিনি আসলে চাকরির বাজারে নিজেকে কীভাবে বিক্রি করবেন? ইয়াস, আমরা আমাদের নিজেদের বিক্রি করি চাকরির বাজারে। কীভাবে বিক্রি করবেন? কীভাবে উনি আশা করেন উনি ওনাকে বিক্রি করে একটা মোটামুটি চাকরি পেতে পারেন? এই যে আমরা সম্প্রতি অনেক আলোচনা করছি, ইন্ডিয়ানরা বাংলাদেশে কাজ করে অনেক টাকা নিয়ে যায়, লক্ষ লক্ষ ইন্ডিয়ান কাজ করেন, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যান বৈধ অবৈধ পথে। কোনো সন্দেহ নাই এমন কিছু পজিশনে তারা কাজ করেন যেগুলোতে কাজ করার মতো যথেষ্ট যোগ্য বাংলাদেশিও আছে। কিন্তু এটাও খুব সত্য কথা, আমি কথা বলে দেখেছি ব্যক্তিগতভাবে শিল্পপতিদের সাথে। কিছু চাকরি আছে, বিশেষ করে আমাদের স্পেসিফিকলি গার্মেন্ট এবং বাইং হাউস সেক্টরের এই জায়গায় কিছু জব আছে যেখানে যথেষ্ট যোগ্য বাংলাদেশি মানুষ তারা নিজেরা খুঁজে পাননি। সিরিয়াসলি চেষ্টা করেছেন বাংলাদেশি নিয়োগ করবেন, কিন্তু সেরকম পেরে ওঠেন নাই। পরে ভারতীয় লোকজন বা শ্রীলঙ্কার লোকজন নিয়োগ দিয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে এরকম মন্তব্য করেছেন শিল্পপতি। সুতরাং আমাদের অযোগ্যতা একটা খুব বড় প্রশ্ন, কোনো সন্দেহ নাই, এটা আমাদের মেনে নিতে হবে। নাম্বার 2 হচ্ছে, ধরে নিলাম কাগজে কলমে সবাই খুব যোগ্য হয়ে উঠছেন, আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েট মাস্টার্স তৈরি করছি আমাদের আদৌ সেগুলো তৈরি করার প্রয়োজন ছিল? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেভাবে চোখ বন্ধ করে লোকজনকে বিএমএ পাস দিয়ে দিচ্ছি, ভার্সিটিগুলো আছে একটার পর একটা ভার্সিটি তৈরি হচ্ছে, বিভিন্ন প্রত্যেকটা জেলায় এখন পাবলিক ভার্সিটি তৈরি হচ্ছে। তা তো শুধু না, আমাদের এই অনার্স মাস্টার ডিগ্রি দেয় অসংখ্য বিশ্ববিদ্যালয়, কলেজ আছে, এবং এমন সব বিষয়ে, আমি এটা বলার জন্য দুঃখিত কিন্তু আমাকে বলতেই হবে, এমন সব বিষয়ে আমরা গ্র্যাজুয়েট মাস্টার্স ডিগ্রি দিচ্ছি, তৈরি করছি, যেগুলোর কোনো বাজারে চাহিদা নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।